চীনে গিয়ে মোহাম্মদ ইউনুস দাবি করেছিলেন সেভেন সিস্টার্স আসলে মোহাম্মদ ইউনুস যেমন চাইবেন ঠিক সেভাবে তিনি চালাতে পারবেন। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন সেভেন সিস্টার্সে নাকি তিনি অভিভাবক। এমনকি এটাও বলেছিলেন ভারতবর্ষ যেভাবে বাংলাদেশ দ্বারা সেভেন সিস্টার্স অঞ্চলে আবৃত, তা ব্যবসা বাণিজ্য করার জন্য বাংলাদেশের উপর ডিপেন্ডেন্সি অনেকটা বেশি হয়ে থাকবে, কারণ বাংলাদেশ নাকি চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেসটা ভারতের হাতে দেয়। আর চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস দেয় বলেই সেভেন সিস্টার্স আসলে ব্যবসায়ী একটি জায়গায় পরিণত হয়েছে। তিনি যদি বন্ধ করে দেন তাহলে ভারতবর্ষের সেভেন সিস্টার্সের অর্থনৈতিক ব্যাপ্তি সম্পূর্ণভাবে ধাক্কা খাবে। তিনি আরো এক স্টেপ এগিয়ে কি বলেছিলেন, তিনি চীনকে অনুরোধ করেছিলেন আপনারা আসুন, আপনারা এসে এই পার্টিকুলার জায়গায় বিভিন্ন ব্যবসায়ী প্রজেক্ট করুন, এতে ভারত সম্পূর্ণভাবে চাপে পড়বে, কারণ ভারতবর্ষ এই অঞ্চলে বাংলাদেশের উপর ডিপেন্ড করে আছে। ঠিক এক সপ্তাহ পর ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বিমস্টেক সম্মেলনে গিয়ে মুখ খুলেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন ভারতবর্ষের সব থেকে বড় সমুদ্র উপকূল আছে, কোনোভাবেই বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট অন্তত বর্তমানে এই ভারতবর্ষ নয়। আর এরপরে এক মাস যেতে না যেতেই কালকে ভারতবর্ষ এক মেগা প্রজেক্ট নিজের মধ্যে রিলিজ করলো, যে খবর সামনে আসার পর মোহাম্মদ ইউনুস বুঝে গেলেন তার তো এই অঞ্চলে অভিভাবক হওয়া হলোই না, উল্টে তারা যাদের দালালি করছিলেন সেই চীনও এই অঞ্চলে এসে আর কিচ্ছু করতে পারবেন না। কালকে ভারতবর্ষ নতুন করে কালাদান প্রজেক্ট সংক্রান্ত এক বিস্ফোরক ঘোষণা করেছে, এবং যে রুট ম্যাপ ভারতবর্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেখানে বাংলাদেশের মধ্যে কোনো রুট ভারতবর্ষ থেকে আর যাচ্ছে না। অর্থাৎ চট্টগ্রাম বন্দর এখন অতীত। চট্টগ্রামকে বাইপাস করে ভারতবর্ষ মায়ানমারের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে, এবং এর জন্য ভারতবর্ষ নতুন করে একাধিক হাইওয়ে করছে এবং বিপুল অর্থ বরাদ্দ করছে। সব মিলিয়ে এটা তো পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের সঙ্গে ব্যবসা সব রকম ভাবে বন্ধ করার দিকে ভারতবর্ষ এগোচ্ছে, এবং 2030 সালের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হলে বাংলাদেশের ভাগ্যে যেটুকু ভারতবর্ষ থেকে ছিল সেটুকু কিন্তু আর থাকবে না। ভারত যতদিন এই চট্টগ্রামের বন্দর ব্যবহার করত, মনে রাখবেন বাংলাদেশও কিন্তু অর্থ অনেক উপার্জন করতে পারত। এই ট্রানজিট করিডর শেখ হাসিনা ভারতবর্ষের সঙ্গে দিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য কিন্তু অর্থের নতুন যোগানের সৃষ্টি করেছিল। কালকে ভারতবর্ষ অলরেডি ব্যবসা বন্ধ করার দিকে এক স্টেপ এগিয়ে গেছে, অর্থাৎ লাস্ট স্টেপে চলেই গেছে, যেখানে পেট্রোপল সীমান্তের মতো জায়গা থেকে বাংলাদেশের কোনো প্রোডাক্ট আর ভারতবর্ষে আসবে না, এই ঘোষণা অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এরপরেই এই ধরনের কালাদান বন্দরকে কেন্দ্র করে নতুন প্রজেক্ট ঘোষণা করলো ভারত, যার ফলে ভারতের দূরদর্শিতায় কোথাও আর বাংলাদেশ থাকলো না। পাল্টা জবাব, পাল্টা অ্যাকশন, নাকি মোহাম্মদ ইউনুসকে বুঝিয়ে দেওয়া এই অঞ্চলের আসল বাপটাকে, কে আসল অভিভাবক, কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন আপনাদের বিষয়। কিন্তু আজকে আমি একটু ম্যাপ প্রকাশ করে দেখাতে চাই এক্স্যাক্টলি ভারতবর্ষ কি চাইছে। দেখুন, আপনারা স্ক্রিনে যে ম্যাপটা দেখছেন তা আনন্দবাজার অনলাইনের প্রকাশিত একটি ম্যাপ। বিভিন্ন সংবাদ সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের যে নতুন যে প্রজেক্ট তা কেমন হচ্ছে। ভারতবর্ষ অলরেডি সিটিউ বন্দরে একটি প্রজেক্ট করছিল, মানে যেটা ভারতবর্ষকে সেভেন সিস্টার্সকে কানেক্ট করছিল কালাদান প্রজেক্টের মারফত। সেখানে দেখা যাচ্ছে মায়ানমারের রাখাইনে যে কালাদান নদী ছিল সেই সিটিউ বন্দর ভারতবর্ষ অলরেডি নিজেদের মতন করে এস্টাবলিশ করেছে। সেই সিটিউ বন্দর থেকে এবার পণ্য জলপথে যাবে মায়ানমারের পালেতোয়াতে। এই পালেতোয়াতে প্রথমে যাবে মায়ানমারের জলপথে, কিন্তু এটা যাবে পরবর্তী কালে স্থলপথে মিজোরামের জরিনজুইতে যাবে ভারতীয় পণ্য। এই জরিনজুইতে মিজোরামের যাচ্ছে, তাহলে মায়ানমারের পালেতোয়া থেকে স্থলপথে যাচ্ছে মিজোরামের জরিনজুই, এবং মিজোরামের জরিনজুই থেকে মিজোরামের রাজধানী আইজলে সড়ক পথে কিন্তু সেই বন্দর পরবর্তীকালে যাবে, মানে সেই বন্দর ওরিয়েন্টেড পণ্য পরবর্তীকালে যাবে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রথমে কলকাতা থেকে জিনিসপত্র বা পণ্য জলপথে আসবে মায়ানমারের সিতিউ বন্দরে, সেই সিতিউ বন্দর থেকে জলপথেই পালেতোয়াতে যাবে মায়ানমারের, এতটা জলপথে হবে। কিন্তু পালেতোয়া থেকে পরবর্তী রাস্তা জরিনপুই, সেই পুরো বিষয়টা থেকে স্থলপথে আইজলকে কানেক্ট করবে ভারতের পণ্য। অর্থাৎ এখানে শিলং শিলচর নতুন হাইওয়ে
এবং শিলং থেকে শিলিগুড়ি নতুন রাস্তাকে মডিফিকেশন করার প্রজেক্ট ভারতবর্ষ নিয়েছে, যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে এই নতুন প্রজেক্টেড পথে চট্টগ্রাম বন্দর বা বাংলাদেশের উপর থেকে ভারতের আর কোনো পরিকল্পনা নেই। ত্রিপুরাকে এখানে মাইনাস করা হয়েছে, আগের যে প্রজেক্টটা ছিল সেটা ত্রিপুরাকে কানেক্টেড ছিল, কিন্তু এই বৃহত্তর প্রেক্ষাপটে যদি ভাবেন তাহলে এখানে বাংলাদেশ কয়েক কোটি টাকা লস করবে। প্রথমত ট্রানজিট করিডোরের সুবিধা বাংলাদেশ আর পাবে না, ট্রানজিট করিডোরের যে শুল্ক বাংলাদেশ পেত তাও কিন্তু ভারতকে আর দিতে হবে না। অর্থাৎ আপনারা যদি আরো বৃহত্তর অ্যাঙ্গেলে দেখেন, যেটা আমার মনে হচ্ছে জিও পলিটিক্যাল একটা অ্যাসপেক্ট, বাংলাদেশকেই কিন্তু ঘিরে নিচ্ছে ভারত। আমরা বোঝার চেষ্টা করুন, বাংলাদেশকেই ঘিরে নিচ্ছে ভারত। এই মুহূর্তে বাংলাদেশের 3 ভাগ স্থল, মানে 3 ভাগ যে জলসীমা কিংবা স্থলসীমা বর্ডার যদি আপনারা ভাবেন, তাহলে দেখবেন বাংলাদেশের 3 ভাগেই কিন্তু ভারত আর 1 ভাগে মায়ানমার। এবার এই প্রজেক্ট যখন হচ্ছে, এই প্রজেক্ট যখন ইউ আকৃতির হয়ে এরকম ভাবে আসছে, তখন মাঝখানে কিন্তু বাংলাদেশ পড়ে যাচ্ছে। ফলে এই রাস্তাটার পুরো দখল থাকবে ভারতের। শিলচর, আইজল, মায়ানমার কিংবা সিতিউ বন্দর যদি আপনি এইভাবে ড্র করেন, দেখবেন ইউ আকৃতির একটা যে শেপ ভারতের প্রজেক্টেড নতুন ম্যাপে দেখা যাচ্ছে, সেখানে মধ্যমণি মাঝখানে ঢুকে গেল বাংলাদেশ। ফলে বাংলাদেশ কিন্তু আরো ভিতরে ঢুকে গেল, এবং এর জন্য ভারতবর্ষ খরচ করবে 22,864 কোটি টাকা। হিউজ ইনভেস্টমেন্ট, এবং হিউজ ইনভেস্টমেন্টের পিছনে একটা হিউজ ভিশনারি পদক্ষেপও কিন্তু লুকিয়ে আছে, তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে 144.8 কিলোমিটার। এই যে নতুন হাইওয়েটা তৈরি হবে তার মোট দৈর্ঘ্য হবে শিলং টু শিলচর 144.8 কিলোমিটার, এবং এর মধ্যে মেঘালয় এবং আসামে থাকবে 22 কিলোমিটার, এবং বাকিটি থাকবে বিভিন্ন আলাদা আলাদা ছোট ছোট রাজ্যে। অর্থাৎ মেগা প্ল্যান, সেখানে বাংলাদেশ নেই। অলরেডি বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে $700 বিলিয়ন ধাক্কা ভারত দিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূসকে। আর এবার 7 সিস্টার্সকে অশান্ত করার যে পরিকল্পনা মোহাম্মদ ইউনূস করেছিলেন তা সম্পূর্ণভাবে শেষ করে দিল ভারত, এক ফোঁটাও বাকি রাখলো না। কারণ এতদিন অবধি বেসিক্যালি মোহাম্মদ ইউনূস দাদাগিরিটা করতেন, যেহেতু ভারতবর্ষ চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করে, এই চট্টগ্রাম এবং মঙ্গলা বন্দর ব্যবহার করার জন্য মোহাম্মদ ইউনূস ভাবতে শুরু করেছিলেন বাংলাদেশকে ছাড়া ভারতের আর চলবেই না। এই মুহূর্তে দেখুন, প্রতিবেশী কোনো দেশের উপর ভারতবর্ষ কিন্তু আর ডিপেন্ডেন্ট হয়ে থাকছে না। প্রথমত মায়ানমার, সেই মায়ানমারের রাখাইন প্রদেশকে নিয়ে আরাকান এবং জুংটা সরকারের মধ্যে নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে, এখানে ভারত নেই। সিটিউ বন্দর ভারতবর্ষ খুব ট্যাক্টফুলি করেছে, যেখানে আরাকানদের সাথে সম্পর্ক ভালো রেখেছে, জুংটার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। পাকিস্তান লস্ট কেস, বাংলাদেশ যতটুকু ছিল এখন কিন্তু লস্ট কেস হয়ে গেল। কারণ যদি বাংলাদেশে ভারতবর্ষের প্রজেক্টই না থাকে, তাহলে বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক রাখার প্রয়োজনীয়তাটা কি? এর আগে 5টি রেল প্রজেক্ট বাতিল করেছিল ভারত, তার আগে ট্রানজিট করিডোর ভারত বাতিল করে দিয়েছে ভারত। কালকে বিকেলবেলা ভারতবর্ষ মেগা ধামাকাটা দিয়েছে, যেখানে বিভিন্ন চেকপোস্ট, এই চেকপোস্ট দিয়ে ভারতীয় বাজারে বাংলাদেশের পণ্য ঢুকবে না বলে দিয়েছিল ভারতের সরকার। আর প্রয়োজনটা কি থাকলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার? ট্যাক্টফুলি দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চিরতরে শেষ করার দিকে ভারতবর্ষ এগোলো, এবং এই 22,000 কোটি টাকার মেগা প্রজেক্ট শেষ হওয়ার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আপনারা লিখে নিন, অফিসিয়ালি কিন্তু খারাপ জায়গায় যেমন চলে গেছে, অফিসিয়ালি সম্পূর্ণভাবে শেষ হওয়ার জায়গাতেও কিন্তু চলে গেল। এবং পরবর্তী ধাপ তিস্তা জল চুক্তি কি প্রশ্ন কিন্তু উঠছে, কারণ এই তিস্তা জলের উপর বাংলাদেশের ইরিগেশনের 50%-এর উপর আবার ডিপেন্ডেন্ট। যেভাবে সিন্ধু জল চুক্তিকে স্থগিত করে দিয়েছে ভারত, এবার মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিপক্ষে অ্যাগ্রেসিভ অ্যাকশনে যেভাবে ভারত যাচ্ছে, পরবর্তী পদক্ষেপ গঙ্গা চুক্তি নয় সিন্ধু চুক্তি, যে একাধিক বিশেষজ্ঞরা অলরেডি আওয়াজ তুলে দিয়েছেন। কিভাবে দেখছেন এই পদক্ষেপ কমেন্টে জানাবেন। ধন্যবাদ।